আমলা, এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে আমলাদের প্রভাব বা তারা অনেক বেশি প্রভাবশালী হয়ে গিয়েছে। আ এখনো আছে। 16 ইয়ার্স ধরে তারা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল। এর পিছনে অনেক কারণ রয়েছে। আমি যদি মোটা দাগে বলতে চাই, আমলা বলতে বেসিক্যালি আমরা তো বুঝি যারা হচ্ছে প্রশাসনে আছে, যারা পুলিশ বা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করছে লাইক ডিসি, ইউনো থেকে শুরু করে এইসব জায়গায় বুঝি। বাট রাষ্ট্রের কাজে অর্থাৎ প্রশাসন যন্ত্রে যারা কাজ করে, এখানে প্রকৌশলী হতে পারে, ডক্টর হতে পারে, পাশাপাশি ল মেকার যারা আছে তারাও হতে পারে। তো এখানে অর্থাৎ রাষ্ট্রের গভর্নমেন্টের বেতন নিযুক্ত যারা কাজ করে তাদের সবাইকে আমরা এখানে আমলা বলতে পারি। বাট আমরা মোটা দাগে আমলা বলতে আমরা যারা আসলে প্রশাসনিক বা সচিব পর্যায়ে যারা আছে তাদেরকে একটা মোটা দাগে বুঝে থাকি। এখানে একটা আমি কেন এই কথাটা বলছি, লাস্ট 16 ইয়ার্স ধরে কোন লেভেলে দলীয়করণটা হয়েছে, কোন লেভেলে আওয়ামী লীগ তাদের নিজেদের ক্যাডারগুলো নিযুক্ত করেছে তার একটা আমি নমুনা দিচ্ছি। আমলারা রাষ্ট্রের জন্য কাজ করবে, তারা জনগণের ট্যাক্সে তাদের বেতন হয়, এটা ট্রু, এবং তারা রাষ্ট্রের জন্য সবসময় কাজ করবে এবং এই ধরনের কন্ডিশনও রয়েছে। যারা তারা সিভিল সার্ভিসে যখন জয়েন করে তাদের এই ধরনের কিছু কন্ডিশন দেওয়া হয়ে থাকে। লাস্ট 16 ইয়ার্স ধরে আমরা যেটা দেখেছি সেটা আসলে কখনোই আমরা বলতে পারবো না। এটা আমলাতন্ত্র না বলে দলীয়তন্ত্র বললে ভালো হয়। কারণ এখানে আওয়ামী লীগের সবাই কাজ করেছে, আওয়ামী লীগের পেছনে কাজ করতে, অর্থাৎ দলীয় যে ধরনের এজেন্ডাগুলো থাকে সেগুলি বাস্তবায়ন করা হয়েছে। এটা কেন করা হয়েছে? একদম এক কথা যদি বলতে যাই, যে দলটা ক্ষমতায় ছিল সে দলটা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়নি এবং ভোটই হয়নি। 14, 18, 24 এগুলো ভোট হয়নি। সবাই আমরা জানি। কিন্তু এটা মানে নির্লজ্জাতা কোন লেভেলে চলে যায়, একটা গভর্নমেন্টের মানে একটা দেশের মানে উনি অনেকবার প্রধানমন্ত্রী ছিলেন বা যারা সরকারের বিভিন্ন জায়গায় ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তারা বারবার বলছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি, জনগণ আমাদের এত পার্সেন্টেজ ভোট দিয়েছে। অথচ তারা কিছু বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের থেকে পড়াশোনা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে। সবাই, আমি একেবারে ম্যাক্সিমাম কথা বলতে গেলে তারা জনগণের সামনে বলছে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি। জনগণের ম্যান্ডেট যদি নিয়ে আসা হয় তাহলে রাতের ভোট কেন ছিল? যাই হোক, এটা বিভিন্ন আলোচনা। আমি এখানে আমলাদের কথাটা মূলত আসি। এই আমলারা যখন বুঝতে পারে এই এমপি বা এই মন্ত্রী যখন জনগণের ভোটে নির্বাচিত হয়নি, কারণ তার হাত ধরে তো এই কাজটা হয়েছে, সে তখন তো প্রশাসনে ছিল। যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা ছিল সেটা আমাদের সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো তারা তো তখন অ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে তারা বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজ করেছে। তখন তাদের হাত ধরে এসব বিষয় হয়েছে এবং তারা দেখেছে। তখন তারা একটা পর্যায়ে গিয়ে পলিসি মেকিং জায়গায় চলে আসছে। অর্থাৎ আমরা জানি যে রাষ্ট্রের ৩টা অঙ্গ। এখানে তো লেজিসলেটিভ যারা মানে অর্থাৎ জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে আসবে, এমপিরা বা অন্যান্য যারা আছে তারা, এমপিরা সংসদে তাদের জনগণের এই প্রবলেমগুলা, যার এলাকার প্রবলেমগুলো যে বিষয়গুলোকে সেগুলো উপস্থাপন করবে, দেন সলভিংয়ের জন্য বিভিন্ন রকমের ডিবেট হবে। কিন্তু হয়েছে উল্টা। জনগণের ভোটে যখন আমলারা জানতে পেরেছে ওনারা নির্বাচিত হয়ে আসেন না, তখন তারা পলিসি মেকিং জায়গায় চলে আসছে। অর্থাৎ লেজিসলেটিভ পাওয়ারটা নিয়ে ফেলেছে আমলারা, এবং আমলারা এটা কাজ করেছে। গভর্নমেন্টও চেয়েছে আমার যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, আমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে আমার দলীয় লোক নিতে হবে, একেবারে কোর দলীয় লোক নিতে হবে। এবং অসংখ্য বিসিএস যারা দিয়েছে আমরা তো দেখেছি লাস্টে এই গভর্নমেন্টে, মাফিয়া গভর্নমেন্ট পতন হওয়ার আগে কীভাবে নিয়োগ হয়েছিল। দ্যাট মিনস অসংখ্য ছেলে যারা, অসংখ্য কি বললে কী হবে, এটা লাখ লাখ ছেলে যারা পরিশ্রম করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, মেধাবী শিক্ষার্থীরা বা প্রাইভেট ইউনিভার্সিটি সবাই পড়াশোনা করেছে একটা সিভিল সার্ভিস বা একটা গভর্নমেন্ট জবের জন্য। সে কিন্তু চান্সও পেয়েছে, কিন্তু আলটিমেটলি সে জানে না সেখানে নিয়োগটা হয়েছে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপি, প্রধানমন্ত্রী সুপারিশে। পরীক্ষা এমন, আমি অসংখ্য ছেলের সাথে আমার কথা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, তারা বলছে ভাই আমার এখানে মার্কস এত থাকবে 100%, কিন্তু সে আসেনি। এই ধরনের রিপোর্ট আসলে বের হবে কিনা আমি জানি না, আরও বের হওয়া উচিত কীভাবে দলীয়করণটা করা হয়েছে। এবং আওয়ামী লীগের যদি ছিটেফোঁটা আপনার যদি টাচ না থাকতো, যে আমি আওয়ামী লীগ করি না বা আওয়ামী লীগের যদি আপনার অ্যাটাচমেন্ট নাই, আপনি কখনো বিসিএস ক্যাডার হতে পারেন, এটা আমি কনফার্ম নিয়ে মানে একেবারে কনফার্মেশন দিয়ে বলতে পারি। লাস্ট 16 ইয়ার্সে আওয়ামী লীগ আপনি কিছুটা হলো মন দিয়েও যদি আপনি মনে প্রাণও যদি করে থাকেন, তাহলে আপনি বিসিএস ক্যাডার বা আপনি কোনো সরকারি জব পেয়েছেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। কেউ হয়তো বা নিরপেক্ষ থাকতে পারেন, সেটা ভিন্ন বিষয়, এটা নিয়ে কথা আলাদা একটা ব্যাপার। বাট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারগুলো তারা দলীয় কাজে নিযুক্ত করেছে শুধুমাত্র গভর্নমেন্টে, অর্থাৎ যারা দলীয় আছে বা দলীয় লোকের, দলীয় মন্ত্রী এমপিদের
এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা জানি মানে এটা এক্সাম্পল হিসেবে ইউকের যেমন দ্বিদলীয় একটা সিস্টেম, কিন্তু তাদের সিভিল সার্ভিসটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তারা গভর্নমেন্ট চেঞ্জ হলেও তারা রাষ্ট্রের জন্য বা জনগণের জন্য তারা কাজ করবে। সেই জিনিসটা আমরা পাইনি। সেই জিনিসটা আমরা পাইনি বা আমরা এখানে পাচ্ছি না। আমাদের এখানে যেহেতু বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা আছে, এখানে বারবার চেঞ্জ করা, ইভেন এই জায়গাটায় আমি যদি বলি ইন্টেনশনালি গণতান্ত্রিক সরকার যেগুলো, এখানে আমি বিএনপির কথা বলবো, অর্থাৎ বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ তো তার মাত্রা ছাড়িয়েছে, সীমাটা ছাড়িয়েছে, বাট বিএনপিও এই কাজগুলো করেছে দলীয় লোক নেওয়ার ক্ষেত্রে। বাট বিএনপির পরিমাণটা এতই কম ছিল যে যেটা নিয়ে আমরা এখন কথা বলছি না, বা হলেও সেটা আসলে রিপোর্টে আসে নাই। কিন্তু আওয়ামী লীগেরগুলো খুব সচক্ষে বা আমাদের একেবারে চোখের সামনে জিনিসগুলো হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমরা সবসময় অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা সেনাবাহিনীর সময়ের সরকারগুলোকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তাদের সময় আসলে কোনো রকম এ ধরনের হস্তক্ষেপ করা হতো না অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে। আমরা এরশাদের কথা যদি বলি, এরশাদের সময়ে আমাদের অনেক বর্তমানে সচিবরা, তখনকার সচিবরা এখন টকশোতে আসে, তারাও এই কথাটা বলছে আমরা আসলে ওই সময়টাতে কোনো রকম হস্তক্ষেপের শিকার হয়নি বা আমাকে কোনো সুপারিশ করা হয়নি। বাট আওয়ামী লীগ গভর্নমেন্টে আমরা এই প্রবলেমগুলো পেয়েছি। ডিবি হারুনের যে হারুন হয়ে ওঠা, আমাদের বিপ্লব কুমার যে আসলে মাফিয়া হয়ে ওঠা, তারপর আসাদুজ্জামান মিয়া থেকে শুরু করে আমরা জামালপুরের ডিসির কথাও জানি, মানে এত পাওয়ারফুল বা তা মাফিয়া হওয়ার কারণটা কি? এদের হাত ধরে অন্যায় কাজগুলো সংগঠিত করা হতো। এরা জানে যে অমুক ছেলেটা বা অমুক যে বিশেষ ক্যাটাগরি আসছে সে হচ্ছে দলীয়, সেটা সবাই জানে। এবং আওয়ামী লীগের নেতারা কী করছে বা মন্ত্রীরা কী করছে এটা সব কিছু জানতো। তো দ্যাট মিনস এমন কিছু কিছু পর্যায়ে চলে গিয়েছে তারা তাদের পলিসি মেকিং জায়গায় থ্রো করতো এবং পলিসি নিত, আওয়ামী লীগকে পলিসি দিত। এই জায়গাগুলো প্রবলেম হয়েছে। আমরা মাঝে মধ্যে সংসদের জন্য বিতর্ক করতে আমরা করোনা প্রভাবশালী হয়ে যাচ্ছে, আমাদের এত দূরত্ব কেন ওই ব্যাপার হয়েছে, কেন তো আমরা জানি। নির্বাচনটা তো আপনি সুষ্ঠুভাবে করেন নাই, আপনি কিন্তু জনগণের ভোট নিয়ে আসেন না, আপনি অন্যায়ভাবে আসছেন। ঠিক ওরাও সেমভাবে কাজ করছে। আপনি এখন ফেসিলিটিস দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, অনেক প্রস অ্যান্ড কনস ব্যাপারগুলো আছে, কিন্তু আপনি তাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে, আমরা জানি দফে দফে তাদের আসলে বেতন বাড়া হয়েছে বা বেতন বাড়াইছে, আপনাদের তাকে এক্সট্রাভাবে কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে, অমুক জায়গায় নিযুক্ত দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যারা আইন নিয়ে কাজ করে, যারা হচ্ছে বিচারক, সেই জায়গায়ও আপনি হাত দিয়েছেন। সেই জায়গায় আমরা এই যে আমাদের একদম স্পেসিফিকভাবে যদি বলে বিচারপতি আমাদের খালিল হক থেকে শুরু করে আমাদের এমন কোনো লোক নেই যেখানে আমরা এগুলো কল্পনা করতে পারি না যে প্রশাসন তো ধরলাম এখানে আওয়ামী লীগ চলে আসছে বা আওয়ামী লীগ করছে। আমরা বিচার বিভাগেও সেখানে আমরা বারবার এই কাজগুলো হচ্ছে। মানিকের মতো লোক উত্থান হয়েছে আমাদের বিচারপতি, আমি তাকে বিচারপতি মানতেও নারাজ। সে এই কাজগুলো কীভাবে করেছে? সে সরাসরি গভর্নমেন্টের সাথে ইনভলভড এবং রাষ্ট্রের এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল লাস্ট 16টা বছর, সেখানে 16টা বছর তারা বিভিন্ন প্রোগ্রামে সে উপস্থিত ছিল। তারা রাষ্ট্রের বাহিরে গিয়ে বিভিন্ন রকমের আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে। এটা খুব আশ্চর্যজনক এবং অবাক করা বিষয়। রাষ্ট্রের জন্য যারা কাজ করবে, যারা গভর্নমেন্ট চেঞ্জ হলেও তারা জনগণের জন্য কাজ করবে, তারা তাদের জায়গায় ছিল না। এমন নয় যে তাদের অনেক সুখ সুবিধা কম ছিল, তারা আন্দোলন করেছে, বিষয়টা এরকম ছিল না। যথেষ্ট তাদের পে স্কেল হতো, তারা বেতন বৃদ্ধি হতো, অনেক সুখ সুবিধা পেত। দিন দিন যেহেতু এখন চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্টের ইনকামও বাড়ছে, তাদের কিন্তু অনেক বেতন সব কিছু বাড়ছিল। কিন্তু এরা অতিরিক্ত, অর্থাৎ আপনার ইনকাম যদি 50 টাকা থাকে, সেখানে আপনি ইনকাম করতে পারছেন 350 টাকা। দ্যাট মিনস কয়েক গুণ আপনি ইনকাম করতে পারছেন। আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম। এই ধরনের ইনকাম করার সুযোগ করে দিয়েছিল এই আওয়ামী লীগ গভর্নমেন্ট, যার কারণে এরা এত প্রভাবশালী হয়েছে। এখন আমরা ডিবি হারুন নিয়ে কথা বলছি, আমাদের বিপ্লব কুমার থেকে শুরু করে এখানে আরও অসংখ্য লোক আছে যেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমরা মোটা দাগে যাদের কথা আমরা বলতে পারি, তারা সবচেয়ে আশ্চর্যভাবে দেখেন এরা একটা চক্র মেনটেন করতো। যারা এফডিসির সাথে আমাদের যে চলচ্চিত্র সমিতি যে আছে, সেখানের জাহিদ খানের মতো লোক এবং হচ্ছে নিমন, আমরা এগুলা প্রতিমধ্যে আমাদের যে তথ্য প্রতিনিধি মুরাদ, আমাদের তার ব্যাপারটা আমরা জানি। এখানে মেনটেন করা হতো মানে কে কোন ব্লক, মানে এটা একটা মেনটেন করা হতো। অমুক নেতার সাথে অমুক অ্যাডমিনিস্ট্রেটিভের, অমুক প্রশাসনের অমুক লোক বা উনি দায়িত্বে আছেন, এভাবে মেনটেনিং করা হতো। এবং চলচ্চিত্র সমিতির এসব নায়ক নায়িকাদের সাথে তাদের একটা
সম্পৃক্ততা ছিল। এটা আমরা যেগুলো মুভিতে দেখতাম, তামিল মুভিতে বলেন, হিন্দি মুভিতে দেখতাম, সেগুলো যেন বাস্তবে ফিরে আসছিল লাস্ট 16টা বছর। এগুলো আপনার কল্পনার বাহিরে, আমার কল্পনার বাইরে। কিন্তু আমার এই জায়গায় আমলারা কেন এত প্রভাবশালী বা আমলাদের ব্যাপারে আমি এখন তাদেরকে আপনি ওএসডি করে রাখতে পারবেন, এতটুকু করতে পারবেন, বাট এটা আসলে নৈতিকতার মোরাল যদি আমি বলি, মোরাল জায়গাতে আওয়ামী লীগ যেভাবে আসলে খুব ধ্বংস করে দিয়েছিল, সেই জায়গায় এখন আমাদের কাজ করার সুযোগ আছে কিনা, বা আপনারা কেন এত প্রভাবশালী, যারা রাষ্ট্রের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। দলীয় কিছু জায়গায় আপনি কাজ করতে পারেন, যেমন দলীয় এমন একটা ব্যাপার, আওয়ামী লীগ গভর্নমেন্ট বা বিএনপি গভর্নমেন্ট চাচ্ছে আমরা দেশের জন্য এই কাজটা করবো, সেটা সেই জায়গায় সে তার জায়গা থেকে সর্বোচ্চতা সে দিয়ে কাজটা করবে এবং জনগণের জন্য কাজ দেখতে হবে। এখানের মূল ইস্যুটা কোথায় এবং জনগণের স্বার্থ কি এখানে আছে কি না, এটা হচ্ছে মূল বিষয়। সেই জায়গা থেকে যখন আপনি বেরিয়ে যাবেন, আপনি কিন্তু সেটা করেন নাই, সেটা আমি এটা করেন না বারবার বলছি। আপনি এমনও আপনার কাজ ছিল, যদি গভর্নমেন্ট বা সরকারে যারা আছে তারা যদি ভুল করে থাকে তাদেরকে আপনি শুধরিয়ে দেবেন, এটাই তো তাদের কাজ। কারণ তারা পলিসি মেকিং জায়গায় থাকবে, গভর্নমেন্টের যারা বা সংসদ সদস্যরা তারাই থাকবে, কিন্তু আপনি সেগুলোকে বাস্তবায়ন করবেন, অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, দেখেন যে জিনিসটা রাইট আছে কিনা নাকি এটা রং হচ্ছে, সেটা আপনি ধরিয়ে দিবেন। সেটা তো আপনি করেন না, উল্টা বরঞ্চ তাদের সাথে করেছেন। আমি উদাহরণ নিয়ে বলতে চাচ্ছি না, এখানে উদাহরণ দিলে শেষ হবে না, আপনারা সবাই জানেন। বাংলাদেশের এই কন্ডিশনগুলার করার পিছনে আমার কাছে একটাই পয়েন্ট, যেটা হচ্ছে আসলে আপনি ভোট মানে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই ক্ষমতায়, যার কারণে আপনি এই অন্যায়গুলোকে আপনি করতে বাধ্য হয়েছে। আপনি জানেন যে আমি এভাবে আসছি এবং আমাকে যদি টিকে থাকতে হয়, আমাকে প্রশাসন থেকে শুরু করে প্রশাসন যন্ত্র যেটা আছে সেটাকে আমাকে সুন্দরভাবে তাদের সাথে কাজ করতে পারেন, তাদের পিছনে সাথে যারা আমার সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদেরকে সাপোর্টটা দিতে হবে। এই সাপোর্টটা আপনি দিয়েছেন, যার কারণে আপনি দেখতে পেয়েছেন ফাইনালি আপনি পারেননি। এখন আমার কথা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় এখানে আরেকটা পয়েন্ট, সেনাবাহিনীর ইনভলভমেন্টটা, অর্থাৎ আমি যাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা হিসেবে যাদেরকে আমরা চিন্তা করি তারা আসলে ইনভলভ ছিলেন। আমরা ডিজিএফআই এর নামটা 5th আগস্টের আগ থেকে মানে এই আন্দোলনের শুরু থেকে এবং হচ্ছে 5th আগস্ট পর্যন্ত এতবার শুনেছি, বাংলাদেশে হয়তো এর আগে অনেকে শুনে, তারা কীভাবে ম্যানিপুলেট করে, কীভাবে গভর্নমেন্টের কাছে জিয়াউল হক হাসানের মতো লোকের উত্থান, তারপরে আরও হামিদ থেকে শুরু করে, মানে গভর্নমেন্ট তো দৌলাম এক পর্যায়ে, সেনাবাহিনী পর্যন্ত আপনি ভিডিওর হত্যা দিয়ে আপনি ওখানে আওয়ামী লীগের দলে করেছেন, এই জন্য লোক নিযুক্ত করেছেন। সো সেনাবাহিনীর মতো জায়গাও আপনি ছেড়ে দেন নাই। আমার একজন পরিচিত ভাই রয়েছেন, যিনি ছিলেন অধিদপ্তরে একটা কাজ করে, উনি হচ্ছে একটা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে শীর্ষস্থানীয় নেতা ছিলেন, তিনি 4th শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করছেন। তাই আমি ওনার কোয়েশ্চেন করেছিলাম, আপনি কেন ওখানে 4th শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করছেন, আপনি তো এত বড় নেতা। উনি বললো যে ভাই এখানে 4th শ্রেণীর কর্মচারী কাজ করলো, আমার 3 ইনকাম আছে। আপনি এটা ভাবতে পারেন, 16 ইয়ার্স ধরে আওয়ামী লীগ গভর্নমেন্ট এমন একদম রুট লেভেল, এটা আপনার ধারণার বাহিরে। আমরা মনে করছি টপ লেভেলের সচিব পর্যায়ে যারা আছে তারা, রুট লেভেলে এখানে লোক নিয়েছে যারা আওয়ামী লীগের হিসেবে কাজ করে, যারা বড় বড় নেতা ছিলেন, কিন্তু তারা একদম লো লেভেল ক্যাটাগরি, আমরা যদি বলি গ্রেড, একদম নিম্ন গ্রেডগুলোতে জব করছেন। কেন করেছেন? কারণ তাদের ইনকাম ছিল। আপনি ওখানে উনি 20 লাখ বা 30 লাখ টাকা দিয়ে আসছেন, কথার কথা আমি বলছি, কিন্তু উনি ইনকাম করছেন কয়েক কোটি টাকা। আমরা এই যে প্রমাণ পেয়েছি, আমাদের নিজে স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছেন উনি 400 কোটি টাকা ওনার পিয়নে বা ড্রাইভার এরকম করেছে, এরকম বলছে। তবে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার থেকে শুরু করে এগুলো আমরা জানি, সব পিএসসির ড্রাইভারের কথা যদি আমি, প্রচুর ইনকাম। তো ইনকামগুলো সুযোগ করে দিয়েছে, গভর্নমেন্ট করে দিয়েছে। একটা 4th শ্রেণীর কর্মচারী আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা যাই হোক, এই ধরনের ইনকাম তারা করেছে বা এটাকে দুর্নীতির যে অন্য লেভেলে নিয়ে গেছে। আমার কোশ্চেন হচ্ছে যে এই মুহূর্তে আমলাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা কি, বা আমরা এটা নিয়ে কথা বলছি কিনা। পাশাপাশি এই যে আয়নাগর, এই যে ডিবি হারুন, ঠিক আছে, এই যে আমরা জিয়াউল হকের কথা বলেছি, এগুলো হঠাৎ চুপ কেন? এগুলো কোথায় গিয়েছে? আমরা তো বারবার বলছি এগুলোই আমাদের সাথে জড়িয়ে দিয়েছে। আয়নাগরের কথা এখন টোটালি নেই। আমি কেন বলছি, অন্তর্বর্তী সরকারের একেবারে যদি আমার মূল কথা বলে, এখন পর্যন্ত তার একটা কোনো তদন্ত কমিশন গঠন করা নাই, যেটার আসলে কোনো রিপোর্টও দেয় না বা কী হয়েছে। আস্তে আস্তে দিচ্ছে, হয়তো আমি সময় নিব, চিন্তা ভাবনা করছে তারা সময় নিবে, আরও অ্যানালাইসিস করবে ব্যাপারগুলো। বাট আমরা মাঝখানে একটা শুনেছি, একটা ইনফরমেশান এসে 626 জনের মতো আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা ক্যান্টনমেন্টে আছেন বা তারা ওখানে আছেন, সেনাবাহিনীর সুরক্ষায় আছেন। তো বাট এই 626 জন কোথায়? আমরা ঘুরে ফিরে পলককে দেখছি, ঘুরে ফিরে সালমান এফ রহমানকে দেখছি, ঘুরে ফিরে আনিসুল হককে দেখছি। একই ব্যক্তিগুলোকে আমরা সবসময় আদালতে উঠে দেখি বা বিষয়গুলো দেখছি। আরাফাত আমরা জানি যে এই আরাফাত অ্যারেস্ট হয়েছেন, উনি কোথায় অ্যারেস্ট হয়েছেন? ওনাকে আমি দেখছি না।
হাসান মাহমুদ চৌধুরীর কথা যদি আসে, উনি কোথায়? মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে না, হঠাৎ সব চুপ হয়ে গেছে। যারা আমাকে 16টা বছর নিষ্পেষিত করেছে, আমাকে অন্যভাবে যারা আমাকে কথা বলতে দেয়নি, আমার বাকস্বাধীনতা ইয়ে করেছে, আমি নিজে কথা বলতে পারিনি, আমার বাকস্বাধীনতা হরণ করেছে, তাদেরকে নিয়ে আমি আর কোনো ইনফরমেশন পাচ্ছি না। হঠাৎ যখন ফিফথ আগস্ট আস্তে আস্তে অ্যারেস্ট হয়েছে, এটা তো সবাই দেশ থেকে পালিয়ে যায়নি। আমি আমি এতগুলো বিমানে ছিল, আমি মানে ফ্লাইটে ছিল না, এতজন লোক তো পালিয়ে যায়নি, তাহলে তারা কোথায়? একবার বলে ক্যান্টনমেন্ট, একবার বলে অমুক জায়গায়, কেউ বলে যে পালিয়ে গেছে। ইনফরমেশনগুলো কোথায়? আমাদের কি গোয়েন্দা শাসলে কাজ করছে না? বারবার ঘুরে ফিরে একই লোক দেখা হচ্ছে। আমার কথা হচ্ছে এই জিনিসগুলোকে, যে হারুনের ব্যাপারটা, হারুনের মামলাটার কী অবস্থা, কতটুকু যায়, হারুন পাচ্ছে না, হারুন বলে অ্যারেস্ট হয়েছে শুনলাম। দেখেন এই জায়গাগুলোকে যারা আমাদেরকে এই 16টা বছর আসলে নিষ্পেষিত করেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অধিকারগুলো হরণ করেছে, তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে। তাদের বিষয় নিয়ে যারা আমলা হিসেবে জনগণের সার্ভিস দেওয়ার কথা ছিল, জনগণের জন্য তারা সার্ভিস না দিয়ে দলীয় সার্ভিস দিয়েছে, তাদের ব্যাপারে এই মুহূর্তে আমাদের আসলে অ্যাকশন নেওয়া দরকার। তাদের নিয়ে কথা বলা উচিত। তারা কোথায়, কোন জায়গায়, আমরা খুঁজে বের করছি না। আমার কাছে মনে হচ্ছে প্রশাসন যদি আমরা এখন তাদেরকে যদি চিহ্নিত না করি, আমরা প্রশাসন চালাতে পারবো না। প্রশাসন কেন চালাতে পারবো? আমরা তো ওখানে অনেককে পদোন্নয়ন দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, কাজ করছে, বাট তাদের তো বিচার নিয়ে আসতে হবে। 16টা বছর কি তারা ভালো ছিল? 16টা বছর তারাই তো আমাদেরকে সব জায়গায় বিভিন্ন জায়গায় এন্ট্রি দেয় নাই। 16টা বছর তারা দলীয় ক্যাডার নিযুক্ত করেছে। এই 16টা বছর তাদের বিচারগুলো করবে না? আমরা কি এটা আশা করতে পারি না যে অন্তর্বর্তী সরকার 16 বিচার করবে না? কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার 16টা বছরের যারা আছে তাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে শুরু করে তাদেরকে এই বিচারগুলো, কাজগুলো করবে না। কেন করলে তার প্রশাসন থেকে শুরু করে অন্যান্য লেজিসলেটিভ জায়গা যেগুলো আছে সেসব জায়গায় ওনারা কাজ করবেন না, বা কাজ করার সুযোগটা কমে যাবে। এই জন্য রুট লেভেল সেগমেন্টেশন আসলে নির্বাচনটা বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো, বাট এই আমলাদের দূরত্বটা আমাদেরকে রুখে দিতে হবে যে কোনো মতে। এটা কোনো গভর্নমেন্টের জন্য তারা কাজ করবে না, তারা জনগণের জন্য কাজ করবে। এবং যারা সাধারণ ছাত্রছাত্রী যারা এখানে পড়াশোনা পরীক্ষা দিবে, বিশেষ দিবে, এই জায়গাটা 100% নিশ্চয়তা দিতে হবে যে একদম সুরক্ষা, মানে একদম 100% এই জায়গাটা থাকবে নিরপেক্ষ, এবং সেখানে কেউ স্বার্থ করতে পারবে না, কায়েম করতে পারবে না, দলীয় কোনো স্বার্থ এই জায়গায় হাসিল করা যাবে না। অন্ততপক্ষে আমি প্রশাসনের সহ রিলেটেড যে জায়গাগুলো রয়েছে, বিশেষ থেকে শুরু করে এইসব জায়গায়, পিএসসি জায়গাগুলোতে, পাবলিক সার্ভিস জায়গাগুলোতে কখনোই এটা কোনো গভর্নমেন্ট এটার সুযোগ যেন না পায়, এই ধরনের কোনো আইন বা এই ধরনের কোনো বিষয় এই অন্তর্বর্তী সরকার যদি করতে পারে, তাহলে আমাদের দেশটা আলটিমেটলি ভালো চলবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মোটা দাগে আমি যদি বলতে চাই, গভর্নমেন্ট এর অনেক প্রবলেম ছিল, এখন অন্তর্বর্তী সরকারের অনেকগুলো প্রবলেম ফেস করছে। সেই প্রবলেমের মধ্য দিয়েও আপনাকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। এই যাদেরকে আমলারা কাজ করেছে, এদেরকে মোটা দায়ে কাজ করতে হবে, কারণ দলীয় কাজ করেছে, এদের অপরাধটা বড়। আমার মনে হয় এই যে